কাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, গুরুত্ব রক্ষার তাগিদ রাজনীতিকদের। আর কথামালা নয়, সরকারকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান তারেক রহমানের। কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না, নেতাদের হুঁশিয়ারি। আরেকটি ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে। ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টার মন্তব্য, জুলাই যোদ্ধাদের স্মৃতি ধরে রাখার ঘোষণা। অধস্তনদের কৃতদাস মনে করতেন শেখ হাসিনা, আইন উপদেষ্টার মন্তব্য। তাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কাল বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে জানানো হয়েছে, ৩৬ জুলাইয়ের অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায়। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে আর্টসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এদিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি। বলেন, টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ। দিবসটি উপলক্ষে বাণীতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি। জানান, যে কোনো সময় এই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। কিছু শব্দ প্রয়োগ ও বাক্য গঠনের অসামঞ্জস্যতা ছিল, যেগুলো আমরা একটু সংশোধন, ঠিক বলা যাবে না, একটু রিঅ্যারেঞ্জ করে একই বক্তব্যের সাথে আমরা শতভাগ একমত হয়ে, সেটা আমাদের প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশনের যে প্রেরিত খসড়া, তার সাথে শতভাগ একমত হয়ে আমরা আমাদের জবাবটা দিয়েছি। এখন প্রশ্ন আসে, এখানে কি আছে? এখানে আছে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ঐতিহাসিক পটভূমি 1971 সাল থেকে শুরু করে তারপরে 2024 পর্যন্ত জাতীয় জীবনে সংঘটিত বিভিন্ন রকমের ঐতিহাসিক ঘটনাবলী। জুলাই ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর দাবি, জনতার প্রত্যাশার এক দলিল। শেখ হাসিনার পতনের 1 বছর পর ঘোষিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কয়েকটি দলের সাথে আলোচনা করলেও চূড়ান্ত ঘোষণায় কি থাকছে তা জানা যাবে প্রধান উপদেষ্টার ঘোষণার পর। এই ঘোষণাপত্রের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর কেটে গেছে 1 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন বিষয়ে সংস্কার শুরুর পাশাপাশি এই সরকার দেশে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় উদ্যোগ নেয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই ঘোষণা। ছাত্র জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতির সামনে ঘোষণা করা হবে এই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র উপস্থাপন করবেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো বলছে, চূড়ান্ত ঘোষণাপত্রে কি থাকছে এ বিষয়ে এখনো কিছুই জানেন না তারা। জামায়াত বলছে, ঘোষণাপত্রের খসড়ায় সাদামাটা ভাবে তুলে ধরা হয়েছে জুলাই বিপ্লবকে। ঘোষণাপত্রটা একেবারে সাদামাটা কিছু বক্তব্য এখানে এসেছে দেখলাম সরকারি খসড়ায়, যেটা আসলে এত বড় একটা বিপ্লব বা অভ্যুত্থানের ঘটনাবলীর যথাযথ রিফ্লেকশন এখানে হয়নি। যোদ্ধাদের স্বীকৃতি, তাদের যে আত্মত্যাগ, তাদের যে স্যাক্রিফাইস, এই জায়গাটা যেন যথাযথ মর্যাদার জায়গাটা, সাংবিধানিক স্বীকৃতি থাকে জুলাই যোদ্ধা যারা ছিল। জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানালেও এনসিপি বলছে, জুলাই ঘোষণাপত্রকে কাগুজে বাঘে পরিণত করতে দেবে না তারা। সংবিধানে অন্তর্ভুক্ত করার জোর দাবি তাদের। সরকার জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ প্রণয়ন করবে। আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, জুলাই ঘোষণাপত্রকে
সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। 1 বছর পর দেওয়া হলেও এই ঘোষণাপত্র জাতির ইতিহাসে এক অমূল্য সম্পদ হয়ে থাকবে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথরেখা নির্দেশ করবে, এমনটাই আশা সবার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের মানুষ কথামালার রাজনীতি চায় না, প্রতিশ্রুতি চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল শত নির্যাতনের পরও রাজপথ ছাড়েনি, সুতরাং জনগণের সেই আস্থা ধরে রাখতে হবে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের অনুষ্ঠান। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শহীদদের প্রতিদান দেয়া সম্ভব নয়, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতি সম্মান জানানো জরুরি। এই সাহসী মানুষগুলো জীবন দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করে গেছেন। বাংলাদেশ এই শহীদদের কাছে ঋণী। বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত নতুন কুড়ি ও খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তারেক রহমান। জনগণের ভোটে দায়িত্ব পেলে কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যা সমাধানের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুরুত্ব দেন ভাষা শেখার ওপর। কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না, তারা একটি পরিবর্তন চাচ্ছে, প্রতিশ্রুতি চাচ্ছে না, বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে। জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে। বহু কিছু করার আছে, বাট শুরু করতে হবে এক জায়গা থেকে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন। শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয়, একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা, প্রয়োজন বিএনপির প্রতি জনগণের রায়। কারণ আমরা মনে করি জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দেওয়ার কথা জানান তারেক রহমান। এক্ষেত্রে নারীর কর্মসংস্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি। সতর্ক করেন দলের নেতা কর্মীদের। বিগত 1.5 দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন। আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের পতিত পলাতক ফ্যাসিবাদী সরকারের শত নির্যাতনে ও নিপীড়নেও যুবদল পিছিয়ে যায়নি, রাজপথ ছেড়ে যায়নি। তারা শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবদলের 78 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। জনগণ আপনাদের সঙ্গে ছিল, আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল। এই কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে পেরেছেন। সুতরাং আপনাদের প্রতি জনগণের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখুন। মনে রাখবেন, জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা, জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন। তারেক রহমান জানান, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, সেজন্য বিএনপি এখন কর্মসূচি ঠিক করছে। প্রশাসনিক সহায়তায় নেতৃত্ব হয়তো প্রদর্শন করা যায়, কিন্তু জনগণ সহায়তা করলে নেতৃত্ব দেওয়া যায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও অস্থিরতা তৈরির ষড়যন্ত্র চলছে যাতে দেশ গণতন্ত্রে ফিরে যেতে না পারে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আসতে দেয়া হবে না। আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্বজনদের কান্নায় এক নিদারুণ আবেগঘন পরিবেশ তৈরি হয় পুরো মিলনায়তন জুড়ে। দেশে ফিরে আসার এই আকুতি সমর্থন জানায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা অনুষ্ঠানে উপস্থিত বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। আপনি বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে এই দেশটাকে হাতে তুলে নেন, নিয়ে
বাঁচান, আমাদের শহীদ ফ্যামিলির পাশে দাঁড়ান, আপনি বাংলাদেশে চলে আসেন। সেই রেশ ধরে আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন এক যুগ সন্ধিক্ষণে। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবা, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবা যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোন শক্তি কখনো তৈরি হতে পারবে না। মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, আই হ্যাভ এ ড্রিম, তারেক রহমান হ্যাজ এ ড্রিম, ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। আলোচনায় বিএনপি নেতারা বলেন, মানুষ আন্দোলন করেছে ভোটের জন্য, সেই অধিকার আদায় করে ছাড়বেন তারা। কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না। আমরাও প্রতিরোধ করব সরকারের পিছনে, সরকারের ভিতরের বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ মনে করে না। গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেয় যুবদল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আরেকটি ১-১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ফেসবুক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। স্ট্যাটাসে তথ্য উপদেষ্টা লেখেন, জুলাই আমাদের সবার, দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয়। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের জনশক্তি ও কোঅর্ডিনেশন দিয়ে। ছাত্রদল ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে, প্রতিরোধ স্পটগুলোতে লড়াই করেছে, তৃণমূলে লীগকে প্রতিরোধ করেছে। ছাত্রশক্তি কোঅর্ডিনেট করেছে মাঠের সামনে থেকে, সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে এবং আস্থা তৈরি করতে পেরেছে। ছাত্র অধিকার পরিষদের কর্মীরা সারা দেশে প্রতিরোধ গড়েছেন এবং আগের কোটা আন্দোলনের লড়াইয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফেসবুকে 2টি স্ট্যাটাস দেন মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের স্মৃতি ধরে রাখা হবে। তারা যে আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রত্যাশা করেছিলেন সেভাবেই দেশকে গড়ে তোলা হবে। সোমবার বিকেলে রাজধানীর সার্কিট হাউস রোডস্থ তথ্য ভবন প্রাঙ্গণে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ডিএফপির উদ্যোগে প্রকাশনা উৎসব 2025 অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। তথ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, গণ অভ্যুত্থানের চেতনা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। জুলাই চেতনা সদা জাগ্রত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নানা চিত্রকর্ম, ছবি, স্মৃতি সংরক্ষণ করা হচ্ছে, বের করা হচ্ছে আরও প্রকাশনা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আরও চলচ্চিত্র নির্মাণ করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ টেলিভিশন এবং বেতার সহ আরও যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, সবগুলো প্রতিষ্ঠান থেকে আমরা জুলাই গণ অভ্যুত্থান নিয়ে ভালো প্রকাশনা এবং ভালো চলচ্চিত্র করতে পারবো এবং এর মাধ্যমে আশা করি জুলাই জনস্মৃতিতে অমর থাকবে এবং যে প্রজন্ম, যে শহীদরা আত্মদান করে রেখেছেন এবং যারা আহত হয়েছেন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য, তারা দেখতে পাবেন, যারা আহত আছেন তারা দেখতে পাবেন যে আমরা আমাদের প্রতিজ্ঞা রেখেছি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অধস্তনদের কৃতদাস ভাবতেন শেখ হাসিনা। মামুন আবদুল্লাহর রিপোর্ট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস শীর্ষক সেমিনার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আয়োজনে অংশ নেন আইন ও পররাষ্ট্র উপদেষ্টা। আমরা রইলাম। উপদেষ্টাদের আশা, আসছে নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকট কেটে যাবে। আইন উপদেষ্টা কথা বলেন দেশের পাসপোর্ট নিয়েও। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব। পররাষ্ট্র উপদেষ্টা সেমিনারের বাইরে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ। এরকম যে পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে, স্বার্থের প্রশ্ন আছে, ব্যবসা বাণিজ্যের প্রশ্ন আছে, সব মিলিয়ে যেসব সম্পর্ক তার সব কিছুই টেবিলে থাকবে। গত 1 বছর যাবত আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আমরা পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই, যেটা 50 বছরে পারা যায়নি, সেটা যে আমরা ঝট করে 6 মাসে পারবই এমন কোনো কথা নেই। পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা আমি ডিসাইড করি। একইভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে সেটাও ভারত নিশ্চয়ই ডিসাইড করবে না। কথা বলেন ভারতের পুশিন ও শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গেও। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, কারণ কেউ আসুক বা না আসুক সেজন্য তো বিচার আটকে থাকে না। কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা আন্তর্জাতিকভাবে? যদি কখনো প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো প্রয়োজন দেখছি না। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 2024 সালের 4 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে মঙ্গলবারের পরিবর্তে সোমবার 5 আগস্ট ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনে এক দফার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল বিএনপি। সেদিন রাজধানী সহ সারা দেশ ছাত্র জনতার বিক্ষোভে রণক্ষেত্রে রূপ নিয়েছিল। সংঘর্ষে নিহত হয়েছিল শতাধিক। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে 24 4 আগস্ট সকাল থেকে রাজধানীর চিত্র ছিল ভয়াবহ। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছাত্র জনতার সাথে, মোটরসাইকেল ও বাসে আগুন দেয়া হয়। সেদিন মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ আগামীকাল 5 আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা পতনের এক দফার সাথে একাত্মতা পোষণ করে বিএনপি। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এরপরে রণক্ষেত্রে পরিণত হয় পুরো রাজধানী। কারওয়ান বাজার, বাংলা মোটর, মিরপুর, উত্তরা, আফতাবনগর সহ পুরো রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পুলিশের উপস্থিতিতেই ছাত্র জনতার উপর হামলা করে ছাত্রলীগ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ সহ আহত হয় শতাধিক। আগুন দেয়া হয় যানবাহনে। সিরাজগঞ্জ, সিলেট, মাগুরা, মুন্সিগঞ্জ, খুলনা ও চট্টগ্রামে সংঘর্ষ রূপ নেয় ধ্বংসলীলায়। রংপুর, ফরিদপুর, চাঁদপুর, লালমনিরহাট, নরসিংদী, টাঙ্গাইল, জয়পুরহাট, সাভার, আশুলিয়া, নীলফামারী, সুনামগঞ্জ ও যশোরে মোড়ে মোড়ে চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। নির্বাহী আদেশে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এদিকে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন একটি কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত দাবি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। কর্তৃত্ববাদী সরকারের পতন হলেও কর্তৃত্ববাদ চর্চা থামেনি মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অভিযোগ করেন, আন্দোলনের সামনের সারিতে ভূমিকা রাখাদের নতুন রাজনৈতিক দলও কর্তৃত্ববাদী আচরণ করছে। তাইমুর রশিদের রিপোর্ট। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এক ভিন্ন রাজনৈতিক বাস্তবতায় 2024-এর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কেমন কাটলো 1 বছর?
বিচার, সংস্কার ও নির্বাচন, মূলত এই তিনটি কার্যক্রমকে বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পর্যবেক্ষণে বলা হয়েছে, নতুন রাষ্ট্র নির্মাণের অভূতপূর্ব সুযোগ তৈরি হলেও সুশাসনের ঘাটতি রয়েছে। টিআইবি বলছে, আইনের ধারা লঙ্ঘন করে গ্রেপ্তার ও রিমান্ডের পুরনো ধারা চলমান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, জাতীয় ঐকমত্য তৈরির প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ। আলোচনায় প্রধান রাজনৈতিক দল ও শক্তিকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে, পুলিশের নির্লিপ্ততা ও দায়িত্ব পালনে অনাগ্রহ, পুলিশের বিরুদ্ধে কার্যকর জবাবদিহিতার ঘাটতি, মপ করে দাবি আদায়ের প্রবণতা, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়ে অস্পষ্টতা ও তথ্য প্রকাশে ঘাটতি, ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার চেষ্টা এবং সংস্কারের অনিশ্চয়তায় রাজনৈতিক সংকট ঘনীভূত হওয়ার ঝুঁকি রয়েছে। দলবাজি, দখলবাজির মতো রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসায় ক্ষোভ টিআইবির নির্বাহী পরিচালকের। বলেন, আত্মঘাতী পথে হাঁটছে এনসিপি। অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়। কর্তৃত্ববাদী সরকারের আমরা পতন চেয়েছি, পতন করতে পেরেছি, সাফল্য অর্জন করেছি, কিন্তু কর্তৃত্ববাদীর চর্চাটার আমরা পতন চাই না। তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা। নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে, যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। যে এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে। মব সংস্কৃতির কারণে নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা তার। আমাদের এই অনৈক্য বলেই আমাদের অনিয়ম, দুর্নীতি, বিকাশমান দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বিভিন্ন ধরনের বাণিজ্য, যেটা আমি বলেছি গ্রেপ্তার বাণিজ্য থেকে শুরু করে মামলা বাণিজ্য বলি, যাই বলি না কেন, এগুলোর চাপে যেন আমাদের এমন এক অবস্থা সৃষ্টি না হয় যে আবার কর্তৃত্ববাদের বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়। সন্ত্রাস তথাকথিত, এটাকে যেভাবে বলি না কেন, এটা অবশ্যই অগ্রহণযোগ্য। রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন তাদের মধ্যে কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে, আমার যে ইন্ডক্ট্রিনেশন সেটার মাধ্যমে হবে, আমি যে পদ্ধতিতে আদায় করতে চাই সেভাবেই হবে। এই যে মানসিকতা, এইটির প্রভাব যদি নির্বাচনকে না অন্য যে কোনো পরিস্থিতিতে হতে পারে। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সাথে স্মরণ করে দেয় টিআইবি। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ও মামলার ১ নম্বর আসামি শিমুল বিল্লাহ চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় মারাত্মক জখম হয়ে প্রাণে বেঁচে ফেরা রুমা আক্তার। তিনি বলেন, ক্ষমতাধর বলেই আসামিরা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। নিজের নিরাপত্তাহীনতার কথাও জানান ভুক্তভোগী রুমা আক্তার। ইদ্রিস আলমের রিপোর্টে বিস্তারিত। গত ৩ জুলাই মা, ভাই ও বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয়। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া রুমা আক্তার সংবাদ সম্মেলনে দাবি করেন, এ ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেনের মদদে। প্রধান আসামি হিসেবে বিল্লাল হোসেনের নাম দেয়া হলেও পুলিশ আসামির তালিকা থেকে তার নাম বাদ দেয় বলে অভিযোগ রুমা আক্তারের। প্রধান আসামি হিসেবে বিল্লাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে। উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল চেয়ারম্যানরা এখনো ধরাছোঁয়ার বাহিরে। প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টার তার প্রভাব এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিমুল চেয়ারম্যান ও তার দোসররা। এ সময় সেই হত্যাকাণ্ডের দুর্বিষহ স্মৃতি মনে করে বারবার কান্নায় ভেঙে পড়েন রুমা। তাকিয়ে দেখে আমার মাকে নির্মমভাবে ঘুমাচ্ছে। শিমুল চেয়ারম্যান সিগারেট টানতেছে আর এমন করতেছে। আমার মাকে এমন পাথরে ঘুমিয়ে আমি আমার বুকে ধরে চাপা দিয়ে ধরে চোখ দিয়ে তাকিয়েছিলাম। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কোনো সাউন্ড করতে পারিনি। ঘটনার দিন জরুরি সেবা 999-এ ফোন দিয়েও প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি। 99-এ ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার বোন রুনাকে।
কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু পুলিশ পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। মানে প্রায় 3 ঘন্টা পর এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে। এমন নির্মম হত্যাকাণ্ড ঘটার পরেও কেউ তাদের পাশে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন রুমা। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচনের বিষয়ে জনমনে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সরকারের উচিত দ্রুত সেটির অবসান করা। সোমবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের নেতাদের সাথে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার জাতীয় নির্বাচন। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। বলেন, যারা মানুষ হত্যা করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, তাদের বিচার সবাই চায়। নির্বাচনের মাধ্যমে যে দল নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা বিচার কার্যক্রম চলমান রাখবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতিকে কেউ কেউ নেতিবাচকভাবে মনের মাধুরী মিশিয়ে ব্যাখ্যা করেন, বাস্তব চিত্র তা নয়। কোনো উন্নয়ন বা সংস্কার যাদের চোখে পড়ে না, তারা অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন না। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি তাদের ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। এনবিআর চেয়ারম্যানের বলেছেন, কর ফাঁকি ও অনিয়ম দূর করা না গেলে কখনোই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। গোলাম ময়নুর আহসানের রিপোর্ট। চলতি অর্থ বছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টম নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এ নিয়ে সম্মানজাত রাজস্ব ভবনে এক সেমিনার করে এনবিআর। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা কথা বলেন অর্থনীতির নানা দিক নিয়ে। শুধু ভুল আর নেতিবাচক বিষয়গুলো না দেখে ভালো বিষয়গুলো দেখার আহ্বান তার। যারা যে অর্থনীতি কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে, আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই, দেখতে পাবো না। মানে রবীন্দ্রের কথা আছে না, নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো, কিছুই করি। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। ইউ আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, কারণ ভ্রান্ত পথে যেতে পারি। এটা একটু কনস্ট্রাকটিভ হলে ভালো হয়। তা কিন্তু মনের মাধুরী মিশিয়ে সব বলতে থাকবেন চারিদিকে, এইটা আবার ঠিক না আর কি। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, শুধু আইন দিয়ে রাজস্ব আয় বাড়ানো যাবে না, দরকার আইনের যথাযথ প্রয়োগ। রেভিনিউ অতিরিক্ত আদায় করতে হবে, এটা কিন্তু পলিসি থেকে নয়, এটা আদায় করতে হবে আমার অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ি। আইনের দিক থেকে কিন্তু খুব বেশি আর বাকি নাই। আপনি কাস্টমস আইন বলেন এবং ইনকাম ট্যাক্স আইন বলেন, এই দুই জায়গায় কিন্তু আইন দিয়ে আর তেমন কোনো আপনি রেভিনিউ আনতে পারবেন না, বরং আইন করে রেভিনিউ কমাইতে হবে। আপনাকে রেভিনিউ আইন আনতে হবে, এনফোর্সমেন্ট করতে। এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা। শুল্ক বাড়িয়ে রাজস্ব বাড়ানোর সুযোগ নেই, বরং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার পর অনেক ক্ষেত্রে তা কমানো হতে পারে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। গোলাম মইনুল আহসান, বাংলা ভিশন, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি বিমানের উন্নয়ন নিয়ে সমালোচনা করেন। সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ি নয়ানগর এলাকায় নিহত শিক্ষার্থী শারিয়া আক্তারের বাসায় যান তিনি। সেখানে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেন। মেজর হাফিজ বলেন, বিগত সরকার বিমানের কোনো উন্নয়ন করেনি, এর কারণে এত প্রাণহানি। বিমানকে আধুনিকায়ন করা না গেলে প্রাণহানি থামানো যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বলেন, মাইলস্টোন ক্যাম্পাসের ঘটনায় সান্ত্বনার ভাষা নেই উল্লেখ করে যারা সন্তান হারিয়েছেন, আল্লাহ তাদের শোক সইবার শক্তি দান করুক বলে আশা প্রকাশ করেন তিনি। মুজিব পরিবারের অবৈধ সম্পদ জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের মধ্যে বন্টনের দাবি জানিয়েছেন ডিবেট ফর ডেমোক্রেসি ডিএফডি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজধানীর দক্ষিণখান মধুবাগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ বিতার্কিক গোলাম নাফিজের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি এই দাবি করেন। কিরণ বলেন, শহীদ নাফিজদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই আগস্টে হত্যাকারীদের উপযুক্ত বিচার এবং বাংলাদেশে যাতে আর ফ্যাসিজমের জন্ম না হয় সেটি নিশ্চিত করতে হবে। জুলাই আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের
রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে মামলার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান শহীদ নাফিসের বাবা মোহাম্মদ গোলাম রহমানও। নির্বাচন নিয়ে দেশে এখনও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন ৮০ দশকের ছাত্রনেতা ও ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী। তিনি বলেন, সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে জাতীয় স্বার্থে তা মোকাবেলা করতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে আবুল কাশেম চৌধুরী বলেন, সংখ্যানুপাতিক হারে নির্বাচনের কথা বলে জাতিকে বিভক্ত করবেন না। ৫ আগস্ট সেনাবাহিনী ভূমিকা রাখায় গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে বলেও মন্তব্য তার। ছাত্রদলের সাবেক এই সভাপতি জানান, গত ১৭ বছর তারা ভোট দিতে পারেনি, এজন্য শেখ হাসিনা সহ ফ্যাসিস্টদের বিচার দাবি করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে ১৫০০ মানুষ হত্যার বিচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হওয়ার পরও তা অব্যাহত রাখতে হবে। আবুল কাশেম চৌধুরী বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে সাগর রুনি সহ অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। শহীদ ৬৭ জন সাংবাদিকের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিতে আহ্বানও জানান তিনি। বলেন, গণমাধ্যমকে আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। প্রফেশনেট ইলেকশন, ওই ইলেকশন সেই ইলেকশন, এইগুলি বলে জাতিকে বিভক্ত করবেন না। আমরা যেভাবে ভোট দিতাম ওইভাবে ভোট দিব। এই ভোট গত ৭০ বছর হাসিনা বন্ধ করে রেখেছে। আমি আজকে দাবি করছি, শেখ হাসিনা সহ তার দোসরদের, এই ফ্যাসিস্টদের হত্যার বিচার করতে হবে। বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমি বলবো, আমাদের সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং জাতীয় স্বার্থে সেনাবাহিনীকে ভূমিকা রাখতে হবে। আরো কিছু খবর নিয়ে এখন দেখুন একটি ডেস্ক রিপোর্ট। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি পাওয়া ৯০,০০০ ব্যক্তির তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে চাকরি নিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নির্বাহী জোন ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভা হয়েছে নবনিযুক্ত ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ ওমর ফারুক খানের। ব্যাংকের প্রধান কার্যালয়ে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান ও মোহাম্মদ সাইতুল্লাহ। স্বাগত বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ডক্টর এম কামাল উদ্দিন জসিম। উপস্থিত ছিলেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বার্জার লাক্সারি সিল্ক আয়োজিত মালদ্বীপ ওয়েডিং ড্রিমস প্রদর্শিত হয়েছে ঢাকায়। দম্পতির জীবনে একটি পারফেক্ট বিয়ের ফটোশুটের স্বপ্নকে পূর্ণতা দিতে গত বিয়ের মৌসুমে বার্জার লাক্সারি সিল্ক একটি ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইনের উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসিডর বিদ্যা সিনহা মিম, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়াকে নিয়ে গঠিত জুরি বোর্ডের সদস্যরা ৫ জন সৌভাগ্যবান দম্পতিকে বাছাই করেন। ক্যাম্পেইনের সাফল্য উদযাপনের সম্প্রতি উত্তরা স্টার সিনেপ্লেক্সে একটি জমকালো গ্র্যান্ড প্রিমিয়ার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। ফুটবল তারকা জামাল ভুঁইয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানিয়েছে সার্ফ এক্সেল। গত ৩০ বছরের বেশি সময় দাগ থেকে দারুণ কিছু, এমন বিশ্বাস অটল সার্ফ এক্সেল। কারণ দাগ মানে শিশুরা খেলছে, শিখছে এবং নিঃসংকোচে বেড়ে উঠছে। সার্ফ এক্সেল ও জামাল ভুঁইয়ার একসাথে বাংলাদেশের শিশুদের অনুপ্রাণিত করবে যেন তারা খেলতে ও শিখতে থাকে। দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইন্টার ইউনিভার্সিটি গো কার্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে ১২টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা সেরা ৫০ জন শিক্ষার্থীদের নিয়ে চ্যাম্পিয়নশিপের আয়োজন করে নগদ। সাভারে ফ্যান্টাসি কিংডম থেকে পার্কে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের সহকারী প্রশাসক খন্দকার শাহনুর সাব্বির ও চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার। চ্যাম্পিয়ন হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ। তিনি পেয়েছেন ৫০,০০০ টাকার প্রাইজ মানি ও চ্যাম্পিয়ন ট্রফি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। কাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা। স্বাক্ষরে প্রস্তুত বিএনপি, গুরুত্ব রক্ষার তাগিদ রাজনীতিকদের। আর কথা মালা নয়, সরকারকে প্রতিশ্রুতি পূরণের আহ্বান তারেক রহমানের। কোনোভাবে প্যাসিবাদ ফিরতে দেয়া হবে না, নেতাদের হুঁশিয়ারি। আরেকটি ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। ফেসবুক পোস্টে তথ্য উপদেষ্টার মন্তব্য, জুলাই যোদ্ধাদের স্মৃতি ধরে রাখার ঘোষণা।
অধস্তনদের কৃতদাস মনে করতেন শেখ হাসিনা। আইন উপদেষ্টার মন্তব্য, তাকে ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ। শুভরাত্রি।